ক্রাইম পেট্রোল সতর্ক, পাওয়ার্ড বাই নিউট্রিগেন, কো-পাওয়ার্ড বাই মাচো। একজন ধীরেন রাইজা বলে 3টে গুলি লেগেছে। হ্যাঁ, নিয়ে গেছে অপারেশন থিয়েটারে। হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার, ইনি ধীরেন রাইজার স্ত্রী ছায়া দেবী। আচ্ছা ম্যাডাম, কোনো আইডিয়া আছে আপনার হাজবেন্ডের উপর কে গুলি চালাতে পারে? স্যার আমি কিচ্ছু জানি না, ওর সাথে তো এখনো দেখাই হয়নি, ও ভেতরে আছে। ওই আমাকে ফোন করে বলে যে গুলি লেগেছে, হসপিটালে যাচ্ছি। ছায়া, আমি আমি এলএনসি হসপিটালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ওখানে এসো। কি হয়েছে? হসপিটালে কেন যাচ্ছ? আমি কথা বলতে পারছি না, আমার গুলি লেগেছে, তুমি প্লিজ তাড়াতাড়ি হসপিটালে এসো। আপনি এটাই বলতে চাইছেন যে গুলি লাগার পরেও আপনার হাজবেন্ড নিজে ড্রাইভ করে এখানে এসেছেন? স্যার এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। স্যার, সিস্টার, পেশেন্ট এখন কেমন? এখনই কিছু বলা যাচ্ছে না, একটা গুলি তো আমরা বার করে দিয়েছি। এক্সকিউজ মি, আমাকে ব্লাড নিতে যেতে হবে। ধীরেন রেহেজার সঙ্গে কি ঘটেছিল সেটা তখনই শুধুমাত্র জানা যেতে পারে যদি উনি বেঁচে থাকেন। কে ওনাকে গুলি করলো, কেন করলো এবং কোথায় করলো। কিন্তু এই ঘটনার সঙ্গে সঙ্গেই ধারাবাহিকভাবে শুট আউট শুরু হলো, একটার পর একটা, যেটা পুরো পুলিশ ফোর্সকে নাড়িয়ে রেখে দিল। ডাক্তারবাবু কেমন আছো? ওর অবস্থা এখন স্টেবল, আমরা সবকটা গুলি বার করে নিয়েছি। আমি ওর সাথে দেখা করতে পারি? আমাদেরও কিছু প্রশ্ন আছে। দেখুন, আধ ঘন্টা পর আমরা ওকে আইসিইউতে শিফট করে দেবো, তারপরে আপনারা দেখা করতে পারেন। এক্সকিউজ মি। মানে আপনি এটাই বলতে চাইছেন যে 3টে গুলি লাগার পরেও আপনি নিজে ড্রাইভ করে হসপিটালে পৌঁছালেন? আশেপাশে সাহায্য করবার কেউ ছিল না, এমনটা না করলে হয়তো ওখানেই মারা যেতাম। কোথায় হয়েছিল এটা? পিডি ক্লাবে। পিটি ক্লাব? মানে পাশেই 15 মিনিটের রাস্তা। এক্স্যাক্টলি কি হয়েছিল? ওখানে আমার ক্লায়েন্ট মিটিং ছিল। আমি একটা বড় কোম্পানির মার্কেটিং হেড। আমি প্রায় 9:30টার সময় আমার মিটিং শেষ করেছিলাম। তারপর পার্কিংয়ে আমার গাড়ির দিকে এগোচ্ছিলাম। এক্সকিউজ মি, এই এলএনসি হসপিটালটা কোন দিকে পড়বে? এলএনসি, আপনি এখান থেকে বাইরে যান, হ্যাঁ, ডান দিকে যাবেন। 2টো সিগন্যালের পর 10 মিনিটের মধ্যে আপনি এলএনসি পৌঁছে যাবেন। থ্যাংক ইউ। ওকে। দাদা, এই এলএনসি হসপিটাল কিভাবে যাব? এখান থেকে বাইরে যাবেন, ডান দিকে যাবেন, 2টো সিগন্যালের পর বাঁয়ে যাবেন। 10 মিনিটের মধ্যে এলএনসি পৌঁছে যাবেন। দাদা, আমি এলএনসি হসপিটাল যেতে চাই, আপনি কি একটু ঠিকানাটা বলবেন? কেন দাদা, সবাইকে এলএনসি হসপিটালেই যেতে হবে? সবার নয়, শুধু তোমাকে যেতে হবে।
তারপর নিজেই গাড়ি চালিয়ে এখানে চলে এলাম। রাস্তা থেকেই ওয়াইফকে ফোন করেছি। সেই চারজন কে ছিল? কিচ্ছু জানি না ওরা কারা ছিল। প্রথমে ভেবেছিলাম যে সত্যি ঠিকানা জিজ্ঞেস করছে। যখন তিনজনই একই কথা বলল তখন মনে হলো গন্ডগোল আছে। সবাই এলএনসি হসপিটালের ঠিকানাই কেন জিজ্ঞেস করছে? আচ্ছা বলবেন, এর আগে আপনাকে কেউ হুমকি দিয়েছিল? কোনো এক্সটর্শন থ্রেট? না স্যার, আমি একজন সাধারণ কর্মচারী, কারোর সাথে কোনো শত্রুতা নেই। কোথা থেকে এসেছিল, কেন, ওরা কারা, আমি কিছুই জানি না। আপনি ওদের চেহারাটা বলতে পারবেন? ওদের স্কেচ আঁকাবো আমরা। আমি হয়তো বেশি কিছু বলতে পারবো না, একটুখানি দেখতে পেয়েছিলাম, তারপর গুলি লেগে গেল। এইটুকু নিশ্চিত বলতে পারি যে ওদের সকলের বয়স 25 থেকে 30-এর আশেপাশেই হবে। এক্সকিউজ মি, পেশেন্টের এখন রেস্টের দরকার, আপনার প্লিজ বাইরে যান। আমরা কোনো রকম পরিষ্কার বা কিছু করিনি, সব সেই রকমই আছে, কারণ আমরা জানতাম তদন্ত হবে। ক্লাবে কোনো সিকিউরিটি আছে? স্যার, আমার ডিউটি মেন গেটে ছিল, এসব এখানে হয়েছে। যখন আমি গুলির আওয়াজ পেলাম, এখানে এসে ওদেরকে মোটরসাইকেলে পালাতে দেখলাম। যদিও ওই চারজন আমার সামনে দিয়ে গেছিল, কিন্তু আমি ওদের ঠিক করে দেখতে পাইনি। মোটরসাইকেলটা একদম সামনে দিয়ে বেরিয়ে গেল। যখন ওরা ক্লাবের ভেতরে গেছিল তখন তো দেখে থাকবে। না স্যার, আমি ওদের আসতে দেখিনি। এখানে সার্ভেলেন্স ক্যামেরা আছে? ভেতরে ইনস্টল হয়ে গেছে, কিন্তু বাইরে এখনো বাকি আছে। কোনো প্রমাণ নেই। এইভাবে শুটারদের চেনা তো খুব মুশকিল হয়ে যাবে। কাজ হয়ে গেছে, হ্যাঁ? একদম ঠিক জায়গায় নিশানা লাগিয়েছি। মাখন, চলো, আরেকটাকে টপ করানোর টাইম এসে গেছে। মন্থন আগরওয়াল, আই এম দ্য এইচআর ম্যানেজার। দেখুন স্যার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ধীরেন বাবুর সাথে এই কোম্পানির কারো ঝগড়া বা কোনো রকম শত্রুতা নেই। ওনার না তো কোনো থ্রেড, না তো কোনো মুক্তিপণের কল এসেছিল। নিশ্চয়ই কোনো কারণেই ওনাকে টার্গেট করা হয়। অফিসের মধ্যে কারোর সাথে ঝামেলা? আমাদের এই কোম্পানিটা খুব ভালো আর রেপুটেটেড। আমাদের এই কোম্পানিতে সবাইকে খুব ভালো ব্যাকগ্রাউন্ড দেখেই নেওয়া হয়। ধীরেন বাবু খুব ভালো একটা পোস্টে কাজ করেন, আর লোকজন ওনাকে খুব সম্মানও করেন। কোম্পানির কারোর সাথে ওনার এমন কোনো শত্রুতা বা ঝামেলা হতে পারে না যাতে ওনার প্রাণ যেতে পারে। মরতে মরতে বেঁচেছেন উনি। আই নো স্যার, বাট আমি ঠিক বুঝতে পারছি না কেন চারজন লোক একজনের উপরে কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো কারণ ছাড়া তিনটে গুলি করবে। স্যার, আমি খোঁচরদের অ্যাক্টিভ করে দিচ্ছি, হতে পারে কোনো গ্যাংয়ের কাজ। কিন্তু গুলি চালাবে কেন? কেন, এটাই প্রশ্ন। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার মা ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে। তুমি একদম চিন্তা করো না, পড়াশোনায় মন দাও। আমি তো আছি এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি রিসেপশনে শুয়ে পড়বো। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি ডিনার করে নেবো, ঠিক আছে? ওকে। কেউ আসার আগে বলা যাবে। চল, এই চল চল চল, তাড়াতাড়ি চল 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 বের। বাবা, কি হলো? কিছু বলো। আরে কি হয়েছে বলবে তো? হ্যালো স্যার, আবার ফায়ারিং হয়েছে। কোথায়? এলএনসি হসপিটালের বাইরে এক 55 বছরের ব্যক্তিকে গুলি করা হয়েছে। ও বেঁচে গেছে স্যার। এখন কোথায়? আইসিইউ রুমে, সব গুলি বের করা হয়েছে। বাবা, তোর মা যেন কিছু জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে বাবা।
নাগেশ যাদব, আগে আমার মা হাসপাতালে আছে আর আমার ডিপার্টমেন্টাল এক্সাম চলছে, তাই জন্য বাবাই মায়ের দেখাশোনা করে। আপনার ওপর গুলি চালালো কে? জানি না স্যার। আমি আমার ছেলের সাথে ফোনে কথা বলছিলাম, নিজের গাড়ির দিকে এগোচ্ছিলাম, আর তখন হঠাৎই কেউ আমাকে পেছন থেকে গুলি করে। আমি মাটিতে পড়ে গেলাম। আমি কাউকে দেখতে পাইনি স্যার। আচ্ছা, এই যে গুলি আপনার উপর চালানো হয়েছিল সেটা হসপিটালের মেন গেটের ভেতর থেকে করা হয়েছিল নাকি বাইরে থেকে? বলতে পারবো না স্যার, আমি শুধু বাইকের আওয়াজ শুনেছিলাম। বাবার মনেই নেই যে ওরা কোথা থেকে ফায়ারিং করেছিল। স্যার উনি এখানে পড়েছিলেন আর মোবাইলটা ওখানে। উনি বলেছেন যে ওরা বাইকে ছিল। ওনার গুলি লাগার পরে উনি বাইকের আওয়াজ পেয়েছিলেন। তোমার বাবাকে কেউ কোনো হুমকি দিয়েছিল? ওনাকে কেন হুমকি দেবে? আমার বাবা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, ওনার সাথে কার শত্রুতা হতে পারে? থাকতেও পারে, কিছু লোক তো ছিল যারা গুলি চালিয়েছে, তাই না? ধীরেনের 3টে গুলি লেগেছিল আর নাগেশের 2টো। এই সব কটাই সেম গুলি আর একই গ্যাংয়ের 4 জন লোক। ধীরেন বাবুর কাছে ওরা এলএনসি হসপিটালের রাস্তা জানতে চায়, আর নাগেশ বাবুকে হসপিটালের ঠিক সামনে গুলি করে। এদের দুজনের কোনো কানেকশন নেই তো? কানেকশন? আপনি কি বলতে চাইছেন? এই দুটো শুট আউটের ভেতরেই এলএনসি হসপিটালটা কমন। প্রথমে শুট করা হয়েছিল, তারপর হসপিটাল নিয়ে আসা হয়েছে। এটা সাধারণ ব্যাপার যে কোনো আহত লোককেই প্রথমে হসপিটালেই নিয়ে আসা হয়, আর এলএনসি এখানকার সব থেকে নামী হসপিটালগুলোর একটা, তাই ওদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এটা কোনো র্যান্ডম শুট আউট নাকি? স্যার নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা এখনো বোঝা যাচ্ছে না। কোথাও না কোথাও কিছু একটা সূত্র তো খুঁজতেই হবে। হাসছিস কেন? হ্যাঁ, হাসছিস কেন? সরি স্যার। হ্যাঁ, সরি বলাটা খুব ভালো। চল ফট এখান থেকে, ফট। তোর মুখ আর কোনোদিন দেখাবি না, চল। ঠিক আছে স্যার, সেলাম। কি চাই? কি করছো? নিজের সাথেই কথা বলছো? চল যা, ভেতরে যা। তুই কি হয়েছে কি তোমার? যখন তোকে বলছি ভেতরে গিয়ে শুয়ে পড়, কথা শুনছিস না কেন? চিনিস তো আমায়? যা। সালারা ভয় ধরিয়ে রেখেছে, বাইকে আসে ধাঁই ধাঁই গুলি ছোড়ে আর পালিয়ে যায়। আমি তো শুনেছি ভাই, সামনে যেই পড়ুক তাকেই গুলি মেরে দিচ্ছে। আরে বাঁচা দায় হয়ে পড়েছে, পুলিশও কিছু করতে পারছে না। একদম ঠিক জায়গায় লেগেছে গুলি। এবার সবার ফাটবে। আরে হ্যাঁ রেখা, হ্যাঁ সাবধানে আসবো। এবার ওদের ভয়তে আমি তো আর কাজ করা ছেড়ে দিতে পারি না। না, আমি নিউজে পড়েছিলাম ওরা এমনিই গুলি চালিয়ে দিচ্ছে, যে কোনো কাউকে গুলি করে দিচ্ছে। হ্যাঁ, পরের গুলিটা আমাকেই মারবে। দেখো, আমাকে যেতে দাও, আর মরার আগে যতটুকু কাজ করতে পারি সেটুকু তো করতে দাও। এমন কথা বলো না, না হলে আমার সারাদিন চিন্তা হবে। দেখো, আমার কিচ্ছু হবে না। আজ নয়তো কাল পুলিশ ওকে ধরে ফেলবে, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। আমরা সবাই অন্ধকারে রয়েছি আর পুরো শহর আতঙ্কে রয়েছে। স্যার, এদের অ্যারেস্ট করার জন্য আমরা কোনো চেষ্টাই ছাড়িনি, কিন্তু হাতে কোনো প্রমাণই পাইনি। স্যার ব্যবহৃত গুলি এটাই বোঝাচ্ছে যে এটা একই গ্যাংয়ের কাজ। এই সবের মধ্যে নিশ্চয়ই কোনো গ্যাং জড়িয়ে আছে। স্যার, আমরা চৌধুরী আর যোগরাজ গ্যাংয়ের উপর খোঁজ চালাচ্ছি। যত তাড়াতাড়ি পারো খুনিদের ধরার চেষ্টা করো। যতদিনই রহস্য ঢাকা থাকবে ততদিন শহরবাসী আতঙ্কে থাকবে আর আমাদের উপরে আঙুল তুলবে।
আর এটাই আমাদের বারবার শুনতে হবে যে পুলিশ চুপ করে হাত গুটিয়ে বসে আছে। স্যার চৌধুরী 3 মাস ধরে জেলেই রয়েছে। কিন্তু বাইরে তোর গ্যাং কাজ করছে, তাই না? চৌধুরী, সত্যি কথা বলবি, এই যে শুট আউট হচ্ছে এটা তোর গ্যাংয়ের কাজ, তাই না? স্যার না কোনো হুমকি, না মুক্তিপণ, না কিছু। আমাদের গ্যাং এসব ফালতু কাজ করে না স্যার। পয়সাই নেই তখন গুলি কেন খরচ করতে যাবো স্যার? তাহলে কি এটা যোগরাজ গ্যাংয়ের কাজ? আমিও ভাবছি স্যার, যখন পয়সাই নেই গুলি কেন খরচ করতে যাবে ও? অহেতুক গোলাগুলি। সত্যিই কি এই গোলাগুলি অহেতুক চলছিল? কোনো কারণ ছাড়াই হচ্ছিল? পুলিশের সূত্র খোঁজার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কিছুই সামনে আসছিল না। একটা সূত্র হাতে আসছিল না যাতে শুট আউটের উদ্দেশ্য বোঝা যেতে পারে। আর শুট আউট থামার নামই নিচ্ছিল না। দাঁড়া 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 না। চল 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 তাড়াতাড়ি চালা, চল চল চল। রঘুবীর, 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 রঘুবীর। 4টে বুলেট। স্যার একই বুলেট। এই রঘুবীরের স্ত্রী নীলিমা বাইরে দাঁড়িয়ে আছে। 1 সপ্তাহ আগেও একটা কমপ্লেন করেছিল। ওর 2 ভাই রমেশ আর বিজয়ের সাথে সম্পত্তি নিয়ে একটা ঝামেলা চলছিল। আবার সেই 4 জন হত্যাকারী। নিশান্ত নিশান্ত নামের একজন দোকানদার আছে যে এই ডেড বডিটাকে এখানে এনেছিল। আমি তো 2 সপ্তাহ আগে বলেছিলাম যে আমার দেওর ওকে মারতে চেয়েছে, কিন্তু আপনারা কিচ্ছু করেননি। আমি গিয়েছিলাম আর বিজয় আর রমেশকে বারণ করেছিলাম রঘুবীরের থেকে দূরে থাকতে, কিন্তু তবুও তো ওরা ওকে মেরেই ফেললো। আমি ঠিক করে দেখিনি সাহেব, ওরা মোটরসাইকেলে ছিল। 2টো মোটরসাইকেল? হ্যাঁ সাহেব। এই 2টো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পেয়েছিলেন? না সাহেব, অনেকটা দূরে ছিল। যখন গুলির আওয়াজ শুনে আমি দৌড়ে গেলাম তখন ওরা পালাচ্ছিল, কিন্তু মোটরসাইকেলে রমেশ বা বিজয় ছিল না। এটা সত্যি সাহেব, আমি ওদের চিনি সাহেব। কিন্তু ওরাই আমার স্বামীকে মেরেছে। বিক্রম। হ্যাঁ স্যার। এই 2 ভাইকে থানায় তুলে আনো। ওকে। এদের থেকে নিশ্চয়ই আমরা কোনো লিড পাবো। স্যার স্যার আমরা কি করেছি স্যার? সব বল। স্যার আমাদের দাদার মৃত্যুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। আমরা মানছি স্যার, জায়গা জমি নিয়ে ওর সঙ্গে আমাদের ঝামেলা ছিল, কিন্তু তার জন্য ওকে মেরে ফেলবো না স্যার। কেন? নিপাট ভদ্রলোক তোরা। এখন জমির ভাগের ব্যাপার ছিল। দাদা চাইতো বেশিরভাগটাই ও পাক, কেননা জমি কেনার সময় বাবাকে ও পুরো টাকাটা দিয়েছিল, আর আমরা চেয়েছিলাম জমিটা সমান সমানে ভাগ হোক। স্যার ওকে মেরে আমরা কি পাবো স্যার? হ্যাঁ স্যার, ও মরে গেলে ওর জমি তো ওর ছেলের নামে হয়ে যাবে, ঝগড়ার তো কোনো মীমাংসা হবে না। সেই জন্যই তো তোরা দুজনে মিলে ওকে মারার প্ল্যান বানিয়েছিলে। প্রথমে বাপকে মারলি, তারপর ওর ছেলেকে। না স্যার, না স্যার। কাকে দিয়েছিলি তোরা সুপারি? বল। স্যার আমরা ক্ষেত মজুর স্যার, আমরা কাউকে সুপারি দিয়ে মারার কাজ করতে পারি না স্যার। স্যার সামান্য কিছু রোজগার করে কোনো মতে সংসার চালাই, তার উপরে টাকা দিয়ে ভাইকে মারার কথা ভাবতেই পারি না স্যার। পেটাও এই দুটোকে, যতক্ষণ এরা মুখ খোলে কাকে সুপারি দিয়েছিল। স্যার কি মনে হয় ভাড়াটে খুনিদের কাজ? হতে পারে ধীরেন ও নাগেশকে মারার জন্য কেউ টাকা দিয়েছিল। কিছু তো কারণ আছেই যেটা ধীরেন ও নাগেশ বুঝতে পারেনি, তাই লিডও পাওয়া যাচ্ছে না। মুক্তিপণ নয়, হুমকি না, কিচ্ছু না। না, কেউ তো আছে যে এই 4 জনকে টাকা দিয়েছিল কাজের জন্য। স্যার আমাদের ধীরেন আর নাগেশের সাথে আরেকবার কথা বলা উচিত।
তুমি এত রাতে? জানতে পারলাম যে তোমার বাবা নাকি পাটনায় গেছে, তাই চলে এলাম। তুমি নেশা করেছো না? সব প্রশ্ন কি দরজায় দাঁড়িয়ে করবে? চলো না ভেতরে, চলো। দেখো, আমার একদম ভালো লাগছে না। তুমি নেশা করে এসেছো। কিন্তু আমার তো ভালো লাগে বিনীতা। হ্যাঁ, তুমি আর এরপর এইভাবে কোনোদিন আসবে না। কি কি বলছো তুমি? কি বলছো আমার সোনা? থানায় অভিযোগ করবে? আমি আসবো। করো না গিয়ে অভিযোগ, করো না। বিনীতা, আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি বলছি। তুমি খুব সুন্দরী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সুন্দরী বিনীতা। আমি আগেও আপনাকে বলেছি আমার কারুর সাথে কোনো ঝগড়া নেই। কেউ আমাকে কেন গুলি মারবে? ইম্পসিবল। আমার তো কারুর সাথে শত্রুতা নেই। আচ্ছা দেখুন, তিনজন আপনার কাছে আসে আর তিনজনই আপনার কাছে এলএনসি হসপিটালের রাস্তা জিজ্ঞেস করে। তার মধ্যে একজন আপনাকে এটা বলে যে আপনাকে এলএনসি হসপিটাল যেতে হবে। সবাইকে এলএনসি হসপিটালেই যেতে হবে? সবার নয়, শুধু তোমাকে যেতে হবে। স্যার, আমার বাড়িতেও তেমন কোনো ঝামেলা নেই, অফিসেও কারোর সাথে ঝগড়া নেই। আমি বুঝতে পারছি না কেউ আমাকে কেন গুলি করতে যাবে। ছিলাম স্যার। স্যার যতটা পেরেছে খুঁজে নিয়েছি। এর মধ্যে না যোগরাজ গ্যাংয়ের হাত আছে, না চৌধুরী গ্যাংয়ের। আর কোনো গ্যাং হতে পারে কি যার সম্পর্কে আমরা জানি না? স্যার এরকম হতো তো 2 সেকেন্ডে জেনে যেতাম। তবে আশ্চর্য লাগছে, অকারণে লোকদের মারছে। কে হতে পারে? একটা কথা বলি স্যার, সব কটা পান্ডাকে আপনি লকআপে পড়ুন। যদি শুট আউট বন্ধ হয়ে যায়, জানবেন ওদের মধ্যেই কেউ। না না স্যার, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমার তো মনে হয় না যে কেউ আমাকে মারবার জন্য সুপারি দেবে। কোনো পুরনো শত্রুতা? একটু চিন্তা করে বলুন, ইদানিং কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল আপনার? না স্যার। আপনার কাজ করার জায়গায় আপনার সাথে কারোর ঝগড়া, যার জন্য আপনার ফ্যামিলিকে সে টার্গেট করতে পারে? না স্যার, এরকম কিছুই নয় স্যার। স্যার আমার বাচ্চা দিব্যি দিয়ে বলছি স্যার। স্যার আমরা কিছু করিনি স্যার। আমি সত্যি কথা বলছি স্যার, আমি কাউকে সুপারি দেইনি স্যার। আর একবার ভালো করে ভেবে নে, যদি মিথ্যে বলিস তাহলে এখানেই তোদের নরক দর্শন করিয়ে দেবো। স্যার আমরা সত্যি কথা বলছি স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার। স্যার, সব হিস্ট্রি সিটারকে, যারা খুন করার চেষ্টা করে তাদেরকে, যারা গুলি বিক্রি করে তাদেরকেও, কারোরই আন্দাজ নেই যে শুটার কারা হতে পারে। তাহলে এরা কারা? মা, আমি স্কুলে যাচ্ছি। পাপা, আমি স্কুলে যাচ্ছি। এদিকে এসো। ভালো করে পড়বে, ঠিক আছে? মন দিয়ে। অনেক বড় হবে, নাম হবে তোমার। ঠিক আছে পাপা। রাজু, স্কুল থেকে সোজা বাড়ি আসবি। ঠিক আছে মা। তুমি কাজে কবে থেকে যাচ্ছ? সংসার তো চলছে, ভালোভাবেই তো চলছে। তুমি রোজ রাতে কোথায় বেরিয়ে যাও? কাজে। কোন কাজে? এই, একটা প্রশ্নের উত্তর দিয়েছি বলে প্রশ্ন করেই যাচ্ছিস তুই? হ্যাঁ, তুমি আবার ওই মহিলাটার ওখানে যাওয়া শুরু করোনি তো? বেশি কথা বলে টুটি ছিঁড়ে দেবো। ফালতু প্রশ্ন আমাকে করবি না, বুঝলি? চল ভেতরে যা, যা। শালা শান্তিতে বাড়িতে বসে চাও খেতে পারি না আমি। মনে হয় বৌদি জেনে গেছে, জানিস তো, যে এই মালটা এখনো ওর সঙ্গে চক্কর চালাচ্ছে। আরে না রে, বৌদি যদি জানতে পারতো না তাহলে বাড়িতেই ওকে গুলি করে দিত। জানতে পারলে জানবে, কি যায় আসে তাতে? হ্যাঁ, আর শোন,
আমি ওদের মতো নই যারা সবসময় বইয়ের আঁচলে বাঁধা থাকে। থামাও, একটু পেছনে নাও। নমস্কার স্যার। সব কিছু ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। বউ বাচ্চা কেমন আছে? ওরাও ঠিক আছে। এটা রাখো। সালাম স্যার। চলো। আজকে রাতে কিছু করতে হবে। স্যার, আমরা সব দিক দিয়ে তদন্ত করেছি, কিন্তু এই 3টে শুট আউটের মধ্যে কোনো কানেকশন পাইনি। একটাই কমন ব্যাপার, 3জন ভিকটিমকেই এলএনসি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর এনএনসি হচ্ছে শহরের টপ হাসপাতাল। 3 শুট আউট, 2টো বেঁচেছে, 1জন মারা গেছে, আর খুনিদের এখনো কোনো পাত্তা নেই। এদের কেউ সুপারি দিয়েছে বলে সেরকম তো মনে হচ্ছে না। বুঝতে পারছি না, না কোনো হুমকি, না কোনো মুক্তিপণ। তাহলে আমাদের কাছে যে শুট আউটস আছে তাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এটা কি কোনো সাইকোপ্যাথ বা বিকৃত মস্তিষ্কের কোনো মানুষের কাজ হতে পারে? স্যার, আমি কয়েকজনের সাথে কথা বলছি, কয়েকটা পুরনো সাইকোপ্যাথ কেসও দেখছি। যদি কোনো ক্লু পাওয়া যায় তাড়াতাড়ি করুন। আমাদের এই কেসটা সলভ করতেই হবে, কোনো মানুষের উপর হামলা হওয়ার আগে বা প্রাণে মারা যাওয়ার আগে। ব্যাস। স্যার বলছিলেন 1.25 লাখের মতো। তুমি হিসেবটা করেছিলে তো যে তোমার 2.25 লাখ পাওনা হয়? হ্যাঁ, আমি তো হিসাব করেছিলাম। আমি ওখানে 1.5 বছর কাজ করেছি, আর যদি সব ইনসেনটিভ জুড়ি তো 2.25 লাখই হয়। তাহলে তো ঠিকই আছে, ওকে 2.25 লাখই দিতে হবে। আমার শুধু 1.25 লাখ টাকাই দেবার কথা। এই দেখুন পেপার। আচ্ছা, তাহলে এই হিসেবগুলো আপনার ইচ্ছে মতন হয়েছে? আমি তো এটাই দেবো বলেছিলাম। দেখুন, আমি কিন্তু এতে এগ্রি করিনি। আমার তখনই একটা রিটার্ন এগ্রিমেন্ট বানানো উচিত ছিল। দেখুন, আপনি আমার স্ত্রীর সঙ্গে চিটিং করছেন। এটা কোনো চিটিং নয়, উনি এই টাকাটাই পাবেন। যদি বলেন তো এখনই দিয়ে দিচ্ছি। ম্যাটার এখানেই শেষ করুন। তাই নাকি? আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? নিতে হলে নিন, না হলে যান। আরে না, আমি তো উচিত কথাই বলছি। হুমকি তো উল্টা আপনারা দিচ্ছেন। স্যার, ফ্যাক্টরির বাইরে গুলি চলেছে। কোনো এসইভি গাড়ির ড্রাইভারকে গুলি করা হয়েছে। আমার ড্রাইভার কপিল? জানি না, হতে পারে।
স্যার আরো দুটো শুট আউট হয়েছে, একটা ফ্যাক্টরির বাইরে আর একটা বাইপাসে। ভিকটিমস কোথায়? এলএনসি হসপিটাল। আগে আমি ওদেরকে দেখিনি, কিন্তু হয়তো ওরা দুজন ছিল। ওরা কি বাইকে করে পালিয়েছিল? জানি না, আমি ওদের পালাতে দেখিনি। যখন ওরা আমাকে গুলি করেছিল তখন আমি বাইকে ছিলাম, আমি ওদের দেখতে পাইনি। কিন্তু তুমি তো বললে দুটো লোক ছিল। হ্যাঁ স্যার, যখন ওরা আমার ব্যাগ টাঙলো তখন ওদের সঙ্গে আমার ধস্তাধস্তি হচ্ছিল। ওরা আমাকে লাথি মারে আর ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে কি ছিল? 12 লাখ টাকা ছিল স্যার, গজেন্দ্রবাবুকে দিতে যাচ্ছিলাম। আমার সেট পবনবাবুর টাকা সবসময় আমি দিতে যাই। এতগুলো টাকা তুমি একা একা নিয়ে যাচ্ছিলে, এই খবরটা কার কার কাছে ছিল? গজেন্দ্রবাবু আর পবনবাবু ছাড়া আর কেউ নয়। স্যার আমার মনে হয় এটা ওই গুলশান মিস্টারই কাজ। স্যার, আমি তো আমার পাওনা টাকা নিতে গেছিলাম, যেটা 2.25 লাখের মতো, কিন্তু উনি বললেন 1.25 লাখ। স্যার আমার স্ত্রী সোনিয়া ওর কাছে মার্কেটিং এ চাকরি করতো, চাকরিও ছেড়ে দেয় স্যার। কিন্তু স্যার ওর ইনসেনটিভ গুলো বাকি ছিল, যেটা এতদিন কাজ করে ওর পাও না। ঠিক আছে, কিন্তু এর জন্য কপিলকেও কেন মারতে যাবে? স্যার ও মারতে হয়তো আমাদেরই চেয়েছিল, কিন্তু আমরা ভেতরে ছিলাম। স্যার এই কথাটা হয়তো শুটার জানতো না, তাই গুলিটা ভুল লোককে করেছে। স্যার এনার সঙ্গে আমি অনেক দিন ধরে লেনদেন করছি। হ্যাঁ স্যার, উনি আর আমি ছাড়া এই ব্যাপারে কেউই জানতো না যে টাকা আজ রাতেই ডেলিভারি হবে। কিন্তু আজ রাতে আপনাদের ডেলিভারি বয়কে গুলি করা হয়েছে। আমরা তো এটা করাইনি। মাত্র 12 লাখের কারণে এত বছরের সম্পর্ক নষ্ট করা যায় না। আপনাদের এই ছেলেটা রবি, ও কোনো চাল চালছে না তো? হতে পারে ওই ডাবল গেম খেলছে, ও নিজেই শুটের নাটক করে এখন ভিকটিম সাজছে। না স্যার না, ও 10 বছর ধরে আমার ওখানে কাজ করছে। ও আমার ছেলেরই মতো, ও এমনটা করবে না স্যার। স্যার ওর গুলি লেগেছে, ও মরতে মরতে বেঁচেছে। ও কেন ওর জীবন নিয়ে এরকম খেলা করবে? স্যার আমি এই জন্য হসপিটালে যাইনি, কারণ আমি বুঝতে পেরেছিলাম ওরা দুজন নিশ্চয়ই আমার দিকেই আঙুল তুলবে। তাহলে কি আপনিও জড়িত এতে? স্যার আমি ফ্যাক্টরি চালাই, যথেষ্ট পরিচিত, শহরে সম্মান আছে আমার। 50,000 টাকার জন্য কেন নিজের গায়ে দাগ লাগাবো বলুন? একদমই। আপনি কেন সম্মানে দাগ লাগাতে যাবেন? সেই জন্যই তো আপনি ভাড়াটে খুনিদের টাকা দিয়ে আপনি নিজের কাজটা করে নিয়েছেন। আমি এমন কখনো করব না স্যার। একটা কথা বলবো, সত্যি কথা বলছি, এই ধরনের কাজ বিক্রমই করতে পারে। ওইও ড্রাইভারকে মারার চেষ্টা করেছে। তার মানে? স্যার আমি শুনেছি ওর ওয়াইফের সাথে ড্রাইভারের অ্যাফেয়ার চলছিল। ওকে আমার ফ্যাক্টরির সামনে মেরে নিশ্চয়ই কোনো চাল চেলেছে। আমাদের ঝগড়ার আড়ালে নিজের রাগটা মিটিয়ে নিল আর দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিল। এসব কি অদ্ভুত কথা বলছেন আপনি? আমার স্ত্রী আর ড্রাইভারের অ্যাফেয়ার? স্যার এই ড্রাইভার আমার কাছে 6 বছর ধরে কাজ করছে, এরকম কোনো ব্যাপারই ছিল না। আর যদি ও এরকম ভাবতো না, তাহলে আমি ওকে প্রাণে মেরে দিতাম। তাই আপনি ওকে নিজে হাতে মারেননি, লোক দিয়ে মেরেছেন? না স্যার, ও আমাকে লুকিয়ে এরকম কিছু করার সাহসই পাবে না। এটা ওই নোংরা লোকটার কল্পনা স্যার। ও নিজেকে বাঁচানোর জন্য এরকম নোংরা কথা ছড়াচ্ছে। 5টা শুট আউট। ধীরেন রেহেজা, নাগেশ যাদব, কপিল কুমার আর রবি গুপ্তা বেঁচে যায়। কিন্তু একজন, রঘুবীর নারং মারা যান। কিন্তু এই শুট আউটের উদ্দেশ্য কি ছিল? সারা শহর এই গোলাগুলিতে আতঙ্কিত হয়ে উঠেছিল, আর পুলিশ দিশেহারা হয়ে উঠেছিল, কারণ তাদের হাতে এখনো একটাও সূত্র আসেনি। শুধু রবি গুপ্তার কেসটা ছেড়ে বাকি আর কোনো শুট আউট কেসেই না তো কোথাও টাকার সম্পর্ক আছে, না তো কোনো শত্রুতা। কিন্তু এটা কি করে সম্ভব যে কোনো উদ্দেশ্যই নেই? স্যার মুকেশ স্যার কিন্তু এর আগে কোনো সাইকোপ্যাথের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। স্যার আমি কয়েকজনের সাথে কথা বলছি, কয়েকটা পুরনো সাইকোপ্যাথ কেসও দেখছি, যদি কোনো ক্লু পাওয়া যায়। এটা ওরকমই কোনো ব্যাপার না তো? এদের প্রত্যেককে শুট করা হয়েছে, কিলিং নয়। গুলি তো চলেছিল, কিন্তু একটা ঘটনা ছাড়া এতে কোনো মৃত্যু হয়নি। এই প্রত্যেক কটা বুলেট এক ধরনের মানুষের দিকে ইশারা করছে। মিস্টার মুকেশ, সব এভিডেন্সগুলো চেক করো, কি কমন আছে। এই ভিকটিমদের মধ্যে কোথাও কোনো কমন লিঙ্ক তো আমি খুঁজে পাচ্ছি না। হতে পারে
হতে পারে যে সাইকোপ্যাথের কাছে এমন কিছু আছে যেটা কমন। আপনি বলতে চাইছেন যে আমরা এমন কোনো কমন জিনিস দেখতে পাচ্ছি না যেটা ওই সাইকোপ্যাথ দেখতে পাচ্ছে? ঠিক তাই, একটা কমন এলিমেন্ট। দেখো ভাই, তুমি এইচআর ম্যানেজার, এরকম কেউ আছে যে আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করেছিল? না ধীরেন, কেউ তো কখনো কোনো কমপ্লেন করেনি। একটা কথা বলবো? আমি আর তুমি অনেকদিন ধরে এই কোম্পানিতে কাজ করছি। আই মিন, আমাকে নিয়ে তোমার কোনো কখনো সমস্যা? কি কথা বলছো ভাই? মনে হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। খারাপ তো হয়ে গেছে, আমি বুঝতে পারছি না যে কেউ আমাকে কেন মারতে চাইবে। এনিওয়ে, সরি ভাই, অনেক কাজ পড়ে আছে। স্যার, আমাদের এখন এটাই বিশ্বাস হচ্ছে যে এটা কোনো সাইকোপ্যাথের কাজ। তার মানে তুমি বলতে চাইছো যে চারজনকে দেখা গেছে সবকটাই পাগল? মানে এটা একটা সাইকোপ্যাথিক গ্যাং? হতে পারে এদের লিডারই শুধুমাত্র সাইকোপ্যাথ। অথবা স্যার এমনটাও হতে পারে এই চারজনই কোনো সাইকোপ্যাথ কিলারের চেলা, কোনো উন্মাদের হাতের পুতুল। কি? স্যার, এখনো পর্যন্ত এই 5টা শুটআউটে আমরা কোনো কমন লিঙ্ক পাইনি। তাহলে খোঁজো, তোমরা খুঁজে বার করো। আমরা তো এইভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না, আর ওই পাগলগুলোকে আমরা এইভাবে চলতে দিতে পারি না। আমাদের জবাব দিতে হবে। যদি এদের তাড়াতাড়ি আমরা ধরতে না পারি তাহলে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। স্যার, হ্যালো। নমস্কার স্যার, আমি বলরাজ বলছি। হ্যাঁ বলো বলরাজ। স্যার, কতদিন এরকম বাড়িতে বসে থাকবো? আমি দেখছি বলরাজ, দেখছি, আমি চেষ্টা করছি। ঠিক আছে স্যার। হ্যালো, আপনি শুটারদের খুঁজছেন তো? কে বলছেন? আপনি শুটারদের খুঁজছেন না? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? ও আপনাদের মধ্যেই একজন। আমাদের মধ্যে একজন? হ্যাঁ, আপনাদের মধ্যেই একজন, একজন পুলিশ। হ্যাঁ, কিন্তু হ্যালো, বিক্রম, খোঁজ করো এই ফোনটা কোথা থেকে এসেছিল, ট্রেস করো। আমাদের মধ্যে কেউ? এর মানে কি? একটা বেনামি ফোন কল, এটাই বলল যে হত্যাকারী আমাদের মধ্যে একজন। আমাদেরই একজন? মানে কোনো পুলিশ কর্মী? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, দেরি হয়ে গেছে। হ্যাঁ, ভুল তো তুই করেছিস। তোর কি মনে হচ্ছে তোকে ক্ষমা করে দেবো? হ্যাঁ, সরি স্যার।
এরপর থেকে আর কোনোদিন হবে না। হ্যাঁ, এরপর থেকে আর হবেও না, কারণ তোকে বের করে দেওয়া হচ্ছে। যা এবার এখান থেকে বেরো, বেরো এখান থেকে, বেরো। ঠিক আছে স্যার। কেউ যদি আমাকে অপমান করে তাহলে আমি তাকে ছেড়ে দিই না, বুঝেছো? আসলে সব কি হচ্ছিল? কে ছিল এই বলরাজ? তাদের মধ্যে থেকেই কোনো একজন। এক অপরিচিত ফোন কলে এক মহিলা এমনই বলেছিল। তার ইঙ্গিত কার দিকে ছিল? তাদের মধ্যে থেকে একজন আসলে কে ছিল? পুলিশ হত্যাকারী অবধি পৌঁছানোর আগে আরো কতগুলি শুট আউট হয়, নাকি পুলিশ কোনোদিন তার কাছে পৌঁছতেই পারেনি? পুলিশ কি এর মধ্যে থেকে কোনো সূত্র পাবে যেটা তদন্তের মধ্যে সূত্র স্থাপন করতে পারবে, আর যার থেকে আসল হত্যাকারী সামনে চলে আসবে? আগামী পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।